অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং 25শে মার্চে যে ভয়াল আক্রমণ হয়েছিল, সেদিন যারা প্রাণ ত্যাগ করেছেন সেই সকল কিছুকে শ্রদ্ধার সাথে, বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি বাংলা একাডেমিকে অত্যন্ত ধন্যবাদ দেব যে আজকে এরকম একটি আলোচনার জন্য, আয়োজনের জন্য আমাদের এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের প্রবন্ধ উপস্থাপক সোহেল আহমেদ মুন্নাকে ভীষণ রকমের ধন্যবাদ। কারণ এই গণহত্যা বিষয় নিয়ে এবং ট্রানজিশনাল জাস্টিসের মতো একটি জটিল বিষয়কে পলিটিক্যালি কারেক্ট থেকে এত উপস্থাপনের যে প্রচেষ্টা, সেটি আসলে বিশেষ আশাব্যঞ্জক। এবং আজকের যে অনুষ্ঠান বাংলা একাডেমির এই মঞ্চে সুযোগ পাওয়ার প্রেক্ষিতে এই সুযোগটা গ্রহণ করছি। বিনীত নিবেদন বাংলা একাডেমির মহাপরিচালককে, এই সভা প্রতীক জায়গায় আমরা সভা প্রধান দেখতে চাই, রাষ্ট্রপতির জায়গায় আমরা রাষ্ট্রপ্রধান দেখতে চাই। আলোচনা যখন হচ্ছে জাস্টিস নিয়ে, যখন ভাষার মধ্যে এই রাজনীতি ঢুকে যায়, তখন জাস্টিস করা কতটা কঠিন হয়ে যায় সেটি আসলে বলা বাহুল্য। সেক্ষেত্রে আমার বিনীত আবেদন থাকবে। আমরা আজকে খুবই জটিল একটি বিষয় নিয়ে আলোচনায় বসেছি, গণহত্যার পরিসর এবং তার সাথে আসলে যেটি সোহেল আহমেদ মুন্নার আলোচনার যে প্রবন্ধটি, সেটি পাঠের অনেকগুলো চিন্তার দিক আছে। এটা খুবই ফ্যাসিনেটিং এবং আমি যখন শুনছিলাম, সে যখন বলেছে সেটি আরো বেশি জটিল কতগুলো চিন্তার ব্যাগকে খুলে দেয়। মূলত এই যে জেনোসাইড অথবা গণহত্যা দুটো ভিন্ন জিনিস, কিন্তু আমি একজন মেডিকেল হিসেবে বলতে চাই জেনোসাইড আসলে কখন হয়, কে নির্ধারণ করে দেয় কোনটা জেনোসাইড কোনটা জেনোসাইড না? কেন 1948-এর পরবর্তীতেই কিন্তু এই টার্মটা আসে, জেনোসাইডের গল্পটা। কিন্তু এই জেনোসাইড আপনি কখন কাকে বলবেন, কোন ঘটনাটাকে জেনোসাইড হিসেবে আপনার স্বীকৃতি দিতে হবে? জেনোসাইড হওয়ার জন্য কি কি কন্ডিশন লাগবে, কতগুলো লাশ পড়লে পরে আমি এবং আপনি বলবো যে এটা জেনোসাইড অথবা এটা গণহত্যা? কেন আমাদেরকে ব্রুটালিটি বা বর্বরতা বা নির্মমতার ওই জায়গাতে বারবার ঘুরে ফিরে ফেরত যেতে হবে, যেখানে স্বপ্রণোদিত ভাবে রাষ্ট্র সমাজ বারবার আপনার কাছে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এখানে ভীষণ রকমের একটা ম্যাসাকার হয়ে গেছে। এই ম্যাসাকার প্রমাণ করতে গেলে আপনার লাশ লাগবে, লাশের সংখ্যা লাগবে, লাশের প্রমাণ লাগবে। কেন 10টা মানুষ মরলে 10টা মানুষের পরিবারের যে ক্ষতি হয়, একটা মানুষ মরলে সেই পরিবারের জন্য কি শোক হয় না? তাহলে শোককে আমি কিভাবে দেখি? রাষ্ট্রের উৎপত্তিতে এই যে যুদ্ধ বিগ্রহ করে এই জায়গায় যে আসা, এখানে মূল আলাপ কি? মূল আলাপ হচ্ছে ক্ষমতা। জেনোসাইডের যে 4টা ক্যাটাগরিক্যালি দেখা হচ্ছে মোট আকারে, যেটাকে আমরা বলছি ইদার এথনিক অথবা রেশিয়াল অথবা ন্যাশনাল অথবা রিলিজিয়াস, এইটাকে যখন আপনি এথনিক ক্লিনজিং করতে চান, শেষ করে দিতে চান, এবং আপনি যখন এই আলাপটা শুরু করেন এবং এই জন্য যখন একটি পক্ষ ভীষণভাবে শক্তিশালী হয়ে ওঠে, তখন সেই পক্ষটাকে আমরা জেনোসাইড হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি। যেটা আমরা তুষার একটা কথা বলি গেল যে আসলে কি কোন সংখ্যা দিয়ে আপনি জেনোসাইডকে নিশ্চিত করতে পারেন কিনা? গাজাকে কেন আপনি এখন পর্যন্ত জেনোসাইড হিসেবে বলার ক্ষেত্রে আমার সংখ্যা লাগবে কিনা? এবং জেনোসাইডের মজা কি জানেন, যে 2021 সালে ইউএসএ এবং কানাডা মিলে জেনোসাইডের আপিল করেছে ইন্টারন্যাশনাল কোর্টে। কার বিরুদ্ধে? চীনের উইঘুরে। এখন চীনের উইঘুরের ওটা জেনোসাইড কিনা, এটা নিয়ে আমি এবং আপনি কনসার্ন না। কি জন্য কনসার্ন না? কেন ইউএসএ কানাডা ওই সময় উইঘুরকে জেনোসাইড হিসেবে 2021 সালে এটা বলল? এই বলার পেছনে একটা রাজনীতি থাকে, বহির্বিশ্বের একটা ক্ষমতার মানে আবহাওয়া থাকে। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকে 1971-এর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ পাওয়ার কিন্তু একটা ইতিহাস আছে, একটা রাজনীতি আছে। এটা কিন্তু আমরা
একাডেমিক্যালি অস্বীকার করতে পারি না। একাডেমিক্যালি আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই যে এই 47 পরবর্তী বাংলাদেশ বা 47-এর যেই দেশভাগ সেখান থেকে শুরু করে এই পর্যন্ত আসার এই প্রক্রিয়াতে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সম্পর্ক, ক্ষমতা, ধর্মীয় মতাদর্শ, চিন্তা ভীষণ রকমের প্রভাবশালী কম্পোনেন্ট হিসেবে কাজ করেছে। এটা একেবারে সত্য কথা। কিন্তু এই সরল সত্য কথাকে কেবল এবং কেবলমাত্র যদি আপনি আবেগীয় বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করতে চান, তখন সংকটটা কোথায় তৈরি হয়? তখন সংকট তৈরি হয় সবসময় আমরা এই বিভাজন, পক্ষ আর বিপক্ষের দলে ভাগ হয়ে যাই। 2025-এ বসেও আমি এবং আপনি যদি বলতে না পারি, যে আপনার পাহাড়ে ভীষণ রকমের নির্যাতন হচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য ব্যর্থতা। আপনি যদি বলতে না পারি চা বাগানে চা শ্রমিকের উপরে অন্যায় হচ্ছে, সেটা ব্যর্থতা। আপনি যদি এটা বলতে না পারি এই বাংলাদেশে জেনেভা কনভেনশন সাইন করে যে বিহারি বসবাস করছে, সেই বিহারির যে জনজীবন সেটিও ভীষণ রকমের অমানবিক, তাহলে এটা অন্যায়। তাহলে এই জেনোসাইডের গল্পের সাথে কিন্তু আরো অনেকগুলো পক্ষ যুক্ত থাকে। এই অনেকগুলো পক্ষ যখন যুক্ত থাকে, তখন আমাদের একাডেমিক ডিসকোর্স আর আমাদের পলিটিক্যাল ডিসকোর্স কখনো অ্যাফিলিয়েটেড হয় না। মুক্তিযুদ্ধের ইতিহাস, যেখানে আমি বারবার বলছি, আপনি যে ইতিহাস দেন, আচ্ছা 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা 1971 পেয়েছি। তার সাথে 2 লক্ষ মা বোন নিয়ে একটা শব্দ বলা হয়, আমি পছন্দ করি না একজন বিজ্ঞানী হিসেবে বলতে, আমি বলবো নির্যাতনের শিকার হয়। আপনারা কেউ কি জানেন যে 1971 সালে কতজন নারী মারা যায়? 1971 সালে নারী মারাও তো গিয়েছে নিশ্চয়, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে। সে সংখ্যাটা কত? নিশ্চয় শিশুরা মারা গেছে, সেই সংখ্যাটা কত? এই সংখ্যাগুলো আমরা জানি না কেন? কখনো আমাদের ইতিহাসের চিন্তায় মাথার মধ্যে আসে না কেন? কেন জানি না জানেন? কারণ ওই সংখ্যা এই জেনোসাইড প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ না। ওই সংখ্যা আপনার ওই ইসের কাছে প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ না। ওটা গুরুত্বপূর্ণ যে আমার 2 লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু কত মেয়ে মারা গেল, কত শিশু মারা গেল 71-এর ইতিহাস আমরা আগে বের করতে পারিনি, কখনো প্রয়োজনই বোধ করি নাই। 71-এর ইতিহাস যখন আপনি লিখতে বসি, এই ইতিহাসটি কখনো একাডেমিকের কাছে ছিল নাকি এই ইতিহাস বারংবার রচনা করা হয়েছে রাজনৈতিক ভাবে? প্রতি মুহূর্তে আমাদেরকে শিখতে হয়েছে ইতিহাস কখনো অ্যাপলিটিক্যাল হয় না। আমি জানি ইতিহাস ভীষণভাবে রাজনৈতিক বলে ইতিহাস যখন যে ক্ষমতায় থাকে তার পক্ষে কথা বলে। ঠিক একইভাবে জেনোসাইডের পক্ষ নেওয়ার ব্যাপারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনটাকে আপনি জেনোসাইড বলছেন, কোনটাকে বলছেন না, কোনটাকে আপনি গণহত্যা বলছেন, কোনটাকে বলছেন না, এটি কখনোই কতগুলো কন্ডিশন দিয়ে নির্বাচিত হচ্ছে না। এটি নির্বাচিত হচ্ছে কে এই গণহত্যার স্বীকৃতি প্রদান করে, কে এই জেনোসাইডের স্বীকৃতি প্রদান করে, কারা করে, কেন করে, কি উদ্দেশ্যে করে, সেইটা আপনার কাছে গুরুত্বপূর্ণ আলাপ হয়ে যায়। 2000 জুলাই অভ্যুত্থান, অনেক অনেক শিশু, অনেক প্রাণের বিনিময়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক বেশি আমাদের খরচ আছে, আমি মানি। কিন্তু জুলাই অভ্যুত্থানের যে সংখ্যা আছে না 2000, এক ধাক্কায় রানা প্লাজায় 2000 শ্রমিক একদিনে নিমিশ হয়ে গেছে, সেই সংখ্যাটাও তো একই। তাহলে সেটাকে কজন আমরা স্মরণ করছি, ওটা আমি করছি না? যদি সিস্টেমেটিক হত্যা, ক্লিনজিং, এগুলোকেই আমরা গণহত্যা, ম্যাসাকার এগুলো বলি, তার মানে কি জেনোসাইড গণহত্যার সাথে যুদ্ধ এবং ক্ষমতার সম্পর্ক, দখলের সম্পর্ক অত্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত। এবং সেইটাকে, যেটা সোহরাবের মুন্নার খুব গুরুত্বপূর্ণ আলাপ, যখন আপনি ডিনায়াল করেন, অস্বীকার করেন, কখন অস্বীকার করেন এবং কেন অস্বীকার করেন, এই অস্বীকারের পেছনে আসলে কি থাকে?
এই অস্বীকারের পেছনে থাকে রাজনৈতিক উদ্দেশ্য। আপনি আসলে রাজনৈতিক ভাবে অস্বীকার করেন, আপনি কারো মৃত্যু দেখেন আর কারো মৃত্যু আপনি দেখেন না। কে বলেছে? আইয়ুবানের একটা কনসেপ্ট হচ্ছে হোমোসেক্সুয়াল। কিভাবে কিছু ভয়াবহ মৃত্যু আপনি কখনো আপনার সামনে নোটিফাই করেন না। মানুষের যে বিমানবীকরণ চর্চা, সেই বিমানবীকরণ প্রক্রিয়া আপনি পার্টিসিপেট করেন, কার মৃত্যু নিয়ে আপনি কথা বলেন আর কার মৃত্যু নিয়ে আপনি কথা বলেন না। এটাই ভীষণ রকমের রাজনীতি। এই ডিনায়ালের উদ্দেশ্য থাকে, যেমন মনে করেন এই জুলাই অভ্যুত্থানের কথা যদি আমি বলি, সেখানে এতগুলো মানুষ যেমন মারা গেছে সেটা যেমন বলা হয়, আবার একই সাথে আরেক রাজনৈতিক দল ইতিমধ্যে বলা শুরু করেছে এতগুলো পুলিশও তো মারা হয়েছে, সেই মৃত্যু কি মৃত্যু না? তাহলে ৭১ সালে এত মুক্তিযোদ্ধা, এত আমাদের বাঙালি, আমাদের মানুষজন মারা গেছে, পাকিস্তানি মিলিটারিতে যারা আছে তারা বলবে আমাদের সেনা সদস্য তো মারা গেছে। তাহলে কি হচ্ছে? তাহলে যে কথাটা বলছে একাডেমিক্যালি আমি যখন বিষয়টাকে দেখি, এটি নির্ভর করে এই ডিসকোর্সকে কোন জায়গা থেকে তৈরি করছে। এটি কোনো একক ডিসকার্সিভ চর্চার বিষয় না। ডিনাই করার প্রবণতাটাও কোনো একক জাতিগত সিদ্ধান্তের বিষয় না। এই পুরো প্রবণতাটা হচ্ছে একটা ভীষণতর জটিল সমীকরণ রাজনৈতিক চর্চা, যেখানে দ্বিবিভাজনের তত্ত্ব আবশ্যিক। বিভক্তি খেয়াল করে দেখেন, যতগুলো জেনোসাইড আমরা জানি, হ্যাঁ, সেই জেনোসাইডের আপনি রুয়ান্ডার কথা বলেন বা আমাদের মধ্যে কলোনিয়াল হিস্টোরিক্যালি আমাদের এই বিভাজন করা খুব জরুরি। আমাদেরকে ডিভাইডেড করা খুব সহজ, আর ডিভাইডেড যদি না করতে পারেন, দেখবেন আমাদের যে রাজনৈতিক অঙ্গ, সেটা যে কোনো রাজনৈতিক অঙ্গ, যে চিন্তার জগৎ, সেই চিন্তার জগৎ বিভাজিত না হয়ে গড়েই ওঠে না। অর্থাৎ আমি এবং আপনি, আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের থেকে কিভাবে পৃথক এবং কোন ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে পৃথক, কি প্রক্রিয়ায় আমাদের এই পৃথকতা আমি নিশ্চিত করব, সেইটাকে কনফার্ম করার জন্য আমরা এই বিভাজনকে জিয়ে রাখি। একটা কথা আছে, বিপ্লব তার নিজের সন্তানদের নাকি খেয়ে ফেলে। তাহলে তখন কি বহির্বিশ্বের জেনোসাইড এসে খেয়ে ফেলে? ট্রানজিশনাল জাস্টিস, এই যে শব্দটা ট্রানজিশনাল জাস্টিস মানে কিভাবে সম্ভব ট্রানজিশনাল জাস্টিস করা? এই বাস্তবতায় আপনি তো এখানে ভিকটিমকে রিকগনিশনই করার বাস্তবতার মধ্যে আমি নাই। আপনি যে যেমন আপনি যে একটা ভিকটিমকে, মানে যার সাথে হওয়া অন্যায়, সেই অন্যায় থেকে আমি বা আপনি প্রস্তুত আছে কিনা যে এটা উইদাউট হ্যাভিং এনি আমাদের কোন ধরনের পলিটিক্যাল আইডিওলজি ছাড়া কারোর সাথে কোন অন্যায় হয়েছে, সেই অন্যায়কে আমি মেনে নিতে প্রস্তুত আছি, নাকি এই যে অমুকের সাথে অন্যায় হয়েছে আর অমুকের সাথে অন্যায় হয় নাই, এই কথাটাও আমি আপনি সচেতন ভাবে পলিটিক্যালি আমার মতাদর্শের সাথে কে যুক্ত, সেটার সাথে যুক্ত হয়ে সিদ্ধান্ত নেই। চিন্তা করে দেখেন তো, যদি সত্যিকার অর্থে আমার আপনার কনসার্ন হতো যে গণহত্যা একটি ক্রাইম, অথবা বিভিন্ন মানুষকে আইন বহির্ভূত ভাবে হত্যা করা একটি ক্রাইম, তাহলে আপনি যেমন ভাবে শাপলা নিয়ে বিচলিত হবেন, একইভাবে শাহবাগ নিয়ে বিচলিত হবেন, একইভাবে ২৪ নিয়ে বিচলিত হবেন, এবং ভীষণ রকমের জাতীয়তাবাদ চর্চা থেকে আপনি ৭১ নিয়ে বিচলিত না, তাকে ধারণ করবেন, কারণ এটা আমার বাউন্ডারির অংশ, আমি এটাতে বসবাস করি, এটা আমার জাতিসত্তার আইডেন্টিটির সাথে কানেক্টেড। আমাকে আপনাকে এখানে বসে গাজার জন্য আমি আপনি এত বেশি যে আমাদের আবেদন, সেটি আরেকটা আইডেন্টিটির কানেক্টিভিটির সাথে যুক্ত। এত বিশাল পৃথিবীতে কত মানুষই তো আছে, যদি সত্যিকার অর্থে অন্যায়ের বা মানবিকতার গল্পটা হতো, তাহলে তো এটা পৃথিবীর অন্যান্য সকল দেশের কনসার্ন হওয়ার বিষয় ছিল, কিন্তু হয় না। তার মানে এই পুরো চিন্তার প্রক্রিয়াটা, জেনোসাইডের প্রক্রিয়া, কোনটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে হাজির হবে, কখন আপনার সিরিয়াতে যাওয়া যাবে, কি প্রক্রিয়াতে আমি ইসেতে যেতে পারবো, ইন্টারফেয়ার করতে পারবো, এই পুরো বিষয়গুলো এতটাই জটিল যে সেটি পাশ্চাত্যের বা ওই ক্ষমতায় বসে থাকা
কারো কনসেপ্ট দিয়ে, কারো আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, সেটা আমাদের গণহত্যা হোক বা জেনোসাইড হোক, সেটা দিয়ে এই বাস্তবতাকে বোঝা সম্ভব না। কারণ এই বাস্তবতায় এইখানে আপনি যে ক্রাইমের অন্যায়কে ডিফাইন করবেন, সেই ডিফাইন করার জন্য আপনাকে যেটা বলা হচ্ছে যে ইনসাফ, ইনসাফ শব্দটা আবারও বলি শব্দ ভীষণ জটিল। দরদ, মায়া, ক্ষমা, ক্ষমা একটা লিমিনাল স্টেজে এই দেশ এখন যাচ্ছে। এইখানে এমন একটা রাষ্ট্রে আমরা অবস্থান করি যেখানে ক্ষমা নিয়েও রাজনীতি হয়। ক্ষমা করে দেওয়ার অধিকার কে রাখে কাকে? আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, ৭১-এর ইতিহাস যদি দেখেন, আপনার কি মনে হয় যে ৭১-এর ইতিহাসে সেই 25শে মার্চ যেদিন যাদের বাড়িতে এইভাবে হামলা হয়েছে, মারা গেছে, তাদেরকে তো তারা কখনো সেই স্মৃতি ভুলতে পারবে? তারা কখনো ক্ষমা করে দিতে পারবে? সম্ভব না। আপনার কি মনে হয় এই এই যে চলমান প্রক্রিয়া নূর হোসেনের মা, তিনি কি কাউকে ক্ষমা করতে পারছে? অথবা আবু সাইদের মা, তিনি কি ক্ষমা করতে পারবেন? ইয়ামিন সাভারে যে ছেলেটি বেঁচে ছিল, আমরা সবাই দেখেছি, সে বেঁচে ছিল, তাকে সাজোয়া জানি করে ঘুরিয়ে তাকে জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হলো। আপনার কি মনে হয় সেই পিতা, সেই মা কখনো সেই সময়ের কাউকে ক্ষমা করে দিতে পারবে? প্রসঙ্গ হচ্ছে আপনি ওই ব্যক্তির ক্ষমাতে বিচলিত না। আপনি কোন ক্ষমা নিয়ে বিচলিত? রাষ্ট্রীয় ক্ষমা নিয়ে বিচলিত। আপনি কোন ক্ষমা নিয়ে বিচলিত? আপনি রাজনীতির ক্ষমা নিয়ে বিচলিত। আপনি কি নিয়ে খুব সচেতন? কে ইলেকশন করতে পারবে, কে ইলেকশন করতে পারবে না। আর আপনি কি নিয়ে বিচলিত? আমার নিজের জীবন আসলে সেফ কিনা। যখন কন্ডিশন গুলো হয় এগুলো, তখন আসল বাস্তবতাতে আমরা যে একটা মানবিক পরিসর চিন্তা করব, আমরা যে অন্যায়ের বিপক্ষে কথা বলবো, আমরা যে নীতিগত জায়গায় অবস্থান করব, আমরা যে সত্যি মৃত্যুকে, হত্যাকে হত্যা বলতে পারবো, সেটি যখন ভীষণভাবে রাজনৈতিক, তখন এই গণহত্যা ডিনায়ালের রাজনীতি অবিসম্ভাবী। এখান থেকে বের হওয়ার আসলে ওর অর্থে কোনো সুযোগ নেই। সবশেষে আমি শুধু একটা কথাই বলবো যে 1971 সালে এই ঘটনায় একটি বিতর্কিত বই ব্যান করে দেওয়া হয়েছিল, শর্মিলী বোসের বই, হ্যাঁ, রিনোকিং দ্য ডেড। অক্সফোর্ডের একজন প্রফেসর, তিনি দুটো বিষয় নিয়ে কথা বলেছিলেন। 2011 সালে এই বইটি বের হয়। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন দুটো জিনিস। এক, উনি বলেছিলেন যে 1971 সালে যেই সংখ্যা আছে, সেই সংখ্যা 30 লক্ষ আসলে কিভাবে নির্ধারণ করা হলো। এটা কিন্তু আমি বলিনি, সৌমিনী বোসের বক্তব্য। বারবার বলছি বলছেন যে এটা কে দাবি করছে, এটা সৌমিনী বোস বলছে যে 30 লক্ষ যে শহীদ, এটা আপনি কিভাবে হিসাব করছেন? যুদ্ধের সময় জরিপ করছেন? গণকবর দেওয়া হয়েছে মানুষজনকে, এটা আপনি কাউন্ট করলেন কিভাবে? এটা বলেছেন অক্সফোর্ডের একজন একাডেমি, ঠিক আছে? উনি আর একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন যে ওই সময় যারা অবাঙালি ছিল তাদের উপরে অনেক নির্যাতন হয়েছে। আবারও বলছি, সৌমিলী বোস এটা বলেছেন, এবং যে কারণে এই বইটা বাংলাদেশে পাওয়া যায় না, ব্যান করেছেন। এই যে কথাটা আমি বললাম, ভীষণ রকমের এটা খুব সাথে সাথে, কারণ আমি আপনি ওই প্যারাডাইমে, ওই ডিসকোর্সে বড় হয়েছি। আমি আপনি ওন করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভীষণ সত্য। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি একাডেমিক চিন্তাকে, শুধু ইতিহাস না, আপনি একাডেমিক চিন্তাকে যতক্ষণ পর্যন্ত যুক্তি এবং তার যে এভিডেন্স আছে তার ভিত্তিতে পৃথক করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত জাতিগতভাবে আপনি কোন সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না। আমাদের সকল সমস্যা হচ্ছে এখানে যে আমরা সবকিছু না বিশ্বাস করি। অনেকে মনে করে বিশ্বাস করেন বিজ্ঞানকেও, কিন্তু আমরা বিশ্বাস করি। আমি বা আপনি বাতাসের অক্সিজেন আছে কিনা পরীক্ষা করি না, আমরা বইয়ে পড়ি, আমরা শুনি,
ওটা আমরা বিশ্বাস করেছি। কেমিক্যাল প্রমাণ করেছে, আমরা বিশ্বাস করি। আমরা ন্যারেটিভ বিশ্বাস করি, আমরা ইতিহাস বিশ্বাস করি। সংকট হচ্ছে এই বিশ্বাসের রাজনীতিটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্ন করার চর্চা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এবং আপনি কেবল ক্ষমতার পালা বদলে ওয়েপন হিসেবে কাজ করব। আমরা ৭১কে যেভাবে ধারণ করি সেটা ছিল প্রতিবাদের ধরন, সেটা ছিল অধিকারের আদায়ের লড়াই, হক আদায়ের লড়াই। এটি আমাদের রক্তে মিশে আছে। ৭১ যে সময় ছিল, সেই সময় আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারি যে বাংলাদেশ কোনো পার্টিকুলার গোষ্ঠীকে খুশি করার জন্য, কোন ধর্মানুভূতিকে ধারণ করার জন্যই কেবল তৈরি হয়নি, বরঞ্চ বাংলাদেশের মানুষ সব সময় লড়াই করেছে অধিকারের জন্য, আমার ন্যায্যতার হিসার জন্য। আমার অধিকার যতবার এই দেশের মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেটা ভাতের অধিকার হোক, ভোটের অধিকার হোক, সেটা যেই অধিকার হোক, সেই অধিকারের লড়াইটা আমরা চালু করেছিলাম ৭১-এ, যে কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং এই লড়াই আমাদের একমাত্র শক্তি। সবাইকে ধন্যবাদ।